আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। যদি ঠিকমতো শোনা যায় দেখা যায়, আজকে আমরা আলোচনা করব সামগ্রিক ব্যয় বা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার। এটা আমরা আজকে আলোচনা করব। তো দ্রুত একটু সবাই জয়েন করে ফেলো আমাদের সাথে, এবং সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। সুমাই আক্তার আছে, কেমন সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান আছে। আহ আবুল হাসনাত রিসান আছে আমাদের সাথে। শরীর স্বাস্থ্য কেমন আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে মুহিবুল্লাহ মাহিন আমাদেরকে বলেছে, স্যার আজকে ইকোনমিক্স এক্সাম দিয়ে আসলাম। আচ্ছা, কেমন হয়েছে মাহিন? এক্সাম কেমন হয়েছে তোমার? তারপর হচ্ছে আদিবা নৌমি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়ে আছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাজ্জাদ আহ, সাজিদ আছে আমাদের সাথে। জি স্যার, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। সিয়াম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাসরিন জাহান আছে, সালাম দিয়েছে। স্যার টেকনাফ থেকে, ওকে ফাইন। মাহিন বলছে স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো হইছে। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে ফাতেমা জান্নাত বলছে সালাম দিয়েছে। আচ্ছা, মুহিব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার বা সামগ্রিক ব্যয়, এখান থেকে আমরা বলছিলাম যে এই যে সামগ্রিক এক্সপেন্ডিচার বা অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার, এটার আমরা দুই খাত আছে সি প্লাস আই, তিন খাত আছে সি প্লাস আই প্লাস জি, আর চার খাত আছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল আলোচনা করব। সেখানের মধ্যে আমরা প্রথমটাই যে ভোগ, এটা আমরা শুরু করেছিলাম। ঠিক আছে, তো আমরা বলেছি ভোগ মানে হচ্ছে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলে থাকি? ভোগ বলে থাকি। মানে কোন একটা দ্রব্যকে ব্যবহার করে এর মধ্যে যেটা উপযোগিতা আছে সেটা নিঃশেষ করে দেওয়া বা শেষ করে দেওয়া, সে জিনিসটাকে আমরা কি বলেছি? ভোগ বা কনজাম্পশন এক্সপেন্ডিচার বলছি। এই ভোগটা বলেছি দুই ধরনের। একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর একটা কি ছিল? পরচিত ভোগ। স্বয়ংভূত ভোগ কি বলেছিলাম? যে যেই ভোগটা ইনকামের উপর ডিপেন্ড করে না, দ্যাট মিনস আয় হোক বা না হোক, ইনকাম হোক বা না হোক, এটার উপর আমাদের যে ভোগটা ডিপেন্ড করবে না সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। তাই আয় শূন্য হলেও এই ভোগটা তোমাকে করতে হবে, আয় বাড়তে থাকলে এই ভোগটা তোমার ফিক্স থাকবে, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। ঠিক আছে। রিশাদ বলছে স্যার লাইটিং প্রবলেম, কেন দেখতে পাচ্ছ না আমাকে? বোর্ড দেখতে পাচ্ছ ঠিক মতো? লাইট একটু কমাই দিচ্ছি, আমার চোখে লাগতেছে সেই জন্য, বুঝছো? আচ্ছা, তাহলে কি বলছে বলো? যে স্বয়ংভূত ভোগ মানে হচ্ছে যেই ভোগটা ইনকামের উপর ডিপেন্ড করে না, ইনকাম হোক বা না হোক, যে ভোগটা আমাকে সবসময় করতে হবে, ফিক্স থাকবে, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। যেমন আমরা বলেছিলাম একজন ব্যক্তির জন্য 2 জোড়া কাপড়, খাবারের ক্ষেত্রে 3 বেলা খাবার, কেমন, মিনিমাম ডাল ভাত, ঠিক আছে, এটাকে আমরা বলি যে স্বয়ংভূত ভোগ। আরেকটা বলেছি ভোগ, আরেকটা আছে যেটাকে আমরা বলি পরচিত ভোগ, মানে 2 নম্বর প্রকার যেটা ভোগের, পরচিত ভোগ। পরচিত ভোগ মানে কি বলেছি? এই যে এখানে আছে ভোগ, পরচিত ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে। দ্যাট মিনস যেই ভোগটা তোমার ইনকাম বৃদ্ধির সাথে সাথে যেই ভোগটা বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। কি বলতে বলো? ইনকাম বা আয় বৃদ্ধির সাথে সাথে যেই ভোগটা বৃদ্ধি পায় বা আয় কমলে যে ভোগটা কমে যায়, এবং আয় শূন্য হলে, তোমার ইনকাম শূন্য হলে এই ভোগটাও শূন্য হবে, সেটাকে আমরা বলি পরচিত ভোগ। আর ইনকাম বৃদ্ধি পাইলে আমার স্বয়ংভূত ভোগ বা পরচিত ভোগ বাড়ে। ইনকাম আরো বৃদ্ধি পালে পরচিত ভোগ আরো বাড়ে। ইনকাম আরো বৃদ্ধি পালে পরচিত ভোগ আরো বাড়ে, সেটাকে আমরা কি বলছি? পরচিত ভোগ বলছি। ক্লিয়ার? তাহলে কি বলছি? যেটা ইনকামের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে পরচিত ভোগ। আর স্বয়ংভূত ভোগ কোনটা? যেটা আয়ের উপর ডিপেন্ড করে না, ইনকাম হোক বা না হোক। ইনকাম শূন্য হলে তোমাকে এখানে স্বয়ংভূত ভোগ এক্সপেন্ড করতে হবে। ইনকাম 10 হলে তোমাকে স্বয়ংভূত ভোগ করতে হবে। ইনকাম 20 হলো স্বয়ংভূত ভোগ তোমার ফিক্স থাকবে, সেটাকে আমরা বলছি স্বয়ংভূত ভোগ। তাহলে স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ, এই দুইটা বিষয়কে তোমরা বুঝতে পেরেছো? এই ক্লাস, আগের ক্লাস করি নাই। এই ক্লাস করা যাবে, হ্যাঁ করতে পারবে, সমস্যা নাই। তবে আগের ক্লাসটা দরকার ছিল, কেমন? এই ক্লাসগুলো, এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা সিরিয়ালি করবা, সিরিয়ালি করলে বেস্ট, ভালো বুঝতে পারবা। সিরিয়ালি না করলে কিন্তু কম বুঝতে পারবা, বুঝছো? তবে আজকে যেটা একটা টপিক থেকে শুরু করতেছি, হয়তো তুমি বুঝতে পারো। তবে আমি বেটার ফিল করি যদি তুমি একদম শুরু থেকে ক্লাসগুলো মানে সিরিয়ালি করো, সেটা সবচেয়ে বেস্ট এবং সেটা সবচেয়ে সুন্দর বুঝতে পারবা। ঠিক আছে, করে দেখো। তুমি যদি বুঝো মনে হয় তাহলে করো, আর যদি না বুঝো মনে হয় তাহলে তুমি শুরু থেকে আরেকটা ক্লাস করে ফেলো। ঠিক আছে, একটা এই চ্যাপ্টারের শুরু থেকে ক্লাসগুলো করে ফেলো। এই চ্যাপ্টারের শুরু থেকে আজকে আমরা মনে হয় 5th নাম্বার ক্লাস নিচ্ছি এই চ্যাপ্টারের, কেমন? আচ্ছা,
সো আমরা তাহলে ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার কি সেটা আমরা বুঝলাম, এবং আমরা বলছি ভোগ দুই ধরনের, সঞ্চিত ভোগ, পরিচিত ভোগ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভোগ অপেক্ষক নিয়ে। তো ভোগ অপেক্ষক করাতে গিয়ে তোমাদেরকে আমি বলেছি যে আগে আমাদেরকে ভোগ অপেক্ষক বুঝতে হলে আগে আমাদেরকে অপেক্ষক কি সেই বিষয়টা বুঝতে হবে। কেমন কি বলেছি, অপেক্ষক কাকে বলে সেটা আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম, তাই না? অপেক্ষক বলতে আমরা আসলে কি বুঝে থাকি। তো অপেক্ষক মানে হচ্ছে আমরা বলেছি এরকম যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার যে গাণিতিক প্রকাশ সেটাকে আমরা কি বলে থাকি, অপেক্ষক বলে থাকি। আবার বলছি, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা অপেক্ষক বলে থাকি। যেমন আমি যদি বলি একটা চাহিদা অপেক্ষক কিউডি এক্স, এক্স দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে থাকে সেই দ্রব্যের বলতে পারি যে এরকম আহ, সেই দ্রব্যের দামের উপর, কেমন এক্স পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, কেমন অভ্যাসের উপর, সময়ের উপর, এইসব বিষয়ের উপর চাহিদা ডিপেন্ড করে থাকে। তো এগুলোকে আমরা বলি স্বাধীন চলক, এটাকে বলি অধীন চলক। তো স্বাধীন চলকের উপর অধীন চলকের যে একটা নির্ভরশীলতার সম্পর্কে একটা গাণিতিক প্রকাশ, সেটাকে আমরা অপেক্ষক বলে থাকি। তো আমরা এই ক্ষেত্রে যদি এটা আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে এরকম, আমরা সেটাকে সমীকরণ বলি যদিও, আর যদিও সমীকরণ এবং অপেক্ষক দুইটাকেই অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুটাকে সিমিলার অর্থে ব্যবহৃত হয়েছে। অপেক্ষক যেটা সমীকরণের সেম অর্থে ব্যবহৃত হয়েছে। তো সমীকরণটা এইভাবে বলি আমরা, অপেক্ষক বলা হয় অনেক ক্ষেত্রে এটাকে। সেটা হচ্ছে আমি যদি বলি চাহিদার পরিমাণ সমান কিউডি সমান এ মাইনাস বিপি, এটা একটা চাহিদার সমীকরণের সহজ রূপ। এ মাইনাস বিপি মানে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, পি থাকবে, বি কিউডি থাকবে। যেমন তোমরা যদি করে থাকো দ্বিতীয় অধ্যায় আমার ক্লাস যদি ক্লাস করে থাকো তোমরা সেখানে হয়তো দেখেছো, যেমন কিউডি সমান আমরা বলি যে মনে করো যে 100 মাইনাস মনে করো যে 5p। তো এটাকে বলা হয় একটা চাহিদার সমীকরণ। কেমন, এটাকে আবার চাহিদা অপেক্ষকও বলা হয়, মানে সমীকরণ এবং অপেক্ষক দুটোকেই সেম জিনিস ধরা হয় আর কি, বুঝছো? সেজন্য এখানে এটা একটা চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক বলতে পারো। এটাকেও সেম চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ তুমি বলতে পারো। তবে এখানে এটা হচ্ছে এটা ফরম্যাট দেখাইতে হবে কোন ফরম্যাটে থাকবে। যেমন এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, মাইনাস থাকবে, পি থাকবে, কিউডি থাকবে। যেমন এখানে আছে দেখো কনস্ট্যান্ট, এখানে এখানে একটা, এটাও কনস্ট্যান্ট, এবং পি আছে, এখানে কিউডি থাকবে, মাইনাস থাকবে চাহিদার ক্ষেত্রে। আর যোগানের ক্ষেত্রে বলছি তিন ধরনের হইতে পারে, যোগানটা তিন ধরনের হয়। যোগানের ক্ষেত্রে এরকম কিউএস সমান হইতে পারে তোমার হচ্ছে সি প্লাস ডিপি এই ফরম্যাটে থাকতে পারে। আবার হইতে পারে কিউএস সমান যে শুধু ডিপি ফরম্যাটে থাকতে পারে, অথবা কিউএস সমান হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি এই ফরম্যাটে তোমার যোগান সমীকরণে থাকতে পারে। তাহলে যোগান সমীকরণের সহস্রূপ হচ্ছে তিনটা, আর চাহিদার ক্ষেত্রে একটাই, এটাই সহস্রূপ। এইভাবেই আসবে অলওয়েজ চাহিদা সমীকরণ। আর যোগান সমীকরণ তিন ধরনের আসতে পারে, সি প্লাস ডিপি, শুধু ডিপি, আবার সি মাইনাস সি প্লাস ডিপি। একটা এক্সাম্পল নাও তাহলে আরো সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে এটা, এক্সাম্পল ধর এক নাম্বারটা কিউএস সমান মনে আমরা লিখলাম যে 10 প্লাস মনে করো যে 5p, এটা একটা যোগান সমীকরণের সহজ রূপ। আবার আমি লিখলাম মনে করো এখানে এরকম যে তোমার হচ্ছে কি লিখলাম যে কিউএস সমান আমি লিখলাম হচ্ছে শুধু 5p, এটা হইতে পারে একটা যোগান সমীকরণের সহজ রূপ। আবার হইতে পারে কিউএস সমান -10, কি বলো -10 প্লাস 5, এভাবেও থাকতে পারে তোমার যোগান সমীকরণটা। অর্থাৎ এরকম তিন ফরম্যাটে তোমার যোগান সমীকরণ আসতে পারে, সি প্লাস ডিবি ফরম্যাটে, এখানে তো কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট পি, মাঝখানে প্লাস থাকবে, চাহিদা ক্ষেত্রে প্লাস হয়, ঢাল হয় প্লাস। আর যোগানের ক্ষেত্রে যোগানের ক্ষেত্রে ঢাল হয় প্লাস, এই যে ঢাল প্লাস +5, এখানেও +5, এখানেও +5, ঢাল হচ্ছে পজিটিভ হয়। আর চাহিদার ক্ষেত্রে ঢাল কি হয়, নেগেটিভ হয়, -b অথবা -f, এটা হচ্ছে ঢাল নেগেটিভ চাহিদার ক্ষেত্রে। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি। তো যোগান সমীকরণটা এখন তিন ধরনের হইতে পারে, এটা একটা যোগান সমীকরণ বা যোগান অপেক্ষক বলে। এটা হচ্ছে কি তোমার চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক বলতে পারো। ঠিক সেম ভাবে এই যে আমরা বলতেছি ভোগ, এই ভোগের একটা অপেক্ষক আছে। তাহলে অপেক্ষক মানে কি বলতেছি বলো, দেখো এখানে এই যে পি এর উপর কিন্তু চাহিদার পরিমাণ ডিপেন্ড করে। যেমন তুমি যদি পি এর মান 1 বসাও, কিউডির একটা মান বের হবে, পি এর মান 2 বসালে কিউডির একটা মান বের হবে। এক্সাম্পল নাও কেমন করতেছি দেখো, আমি যদি বলি আমি এই সমীকরণটার মধ্যে পি এর মান 1 বসাবো, তাহলে কিউডি মান কত বের হয়, কিউডি সমান 100 মাইনাস 5 ইন্টু আমরা লিখলাম মনে করো যে 1, আমরা পি এর মান 1 বসালাম, তাহলে কিউডি কত মান বের হয় দেখো, কিউডি সমান 100 মাইনাস 5 ইন্টু 5, তাহলে আনসার হচ্ছে 5, 5 ইন্টু 1 আনসার হচ্ছে 5, তাহলে কিউডি সমান আমরা বলতে পারি 100 মাইনাস 5, আনসার হচ্ছে 95। এটা হচ্ছে আমাদের কিউডি সমান 100 মাইনাস 5 ইন্টু 1, সো আমাদের হয়েছে 95, এটা হচ্ছে চাহিদার পরিমাণ।
আবার আমি যদি পি এর ভ্যালু, এই পি এর ভ্যালু যদি 1 না বসে 2 বসাই, তাহলে কি হয় যে কিউডি সমান 100 মাইনাস 5 ইন্টু 1 না বসে আমি এখানে পি এর জায়গায় 2 বসাম, তাহলে হবে কিউডি সমান 100 মাইনাস 5 দুগুণ কত হবে 10, তাহলে আনসার হবে কিউডি সমান 90। তাহলে দেখো এই পি এর ভ্যালুর উপর, পি এর ভ্যালুর উপর কি ডিপেন্ড করতেছে আমাদের, এই পি এর ভ্যালু 1 হলে চাহিদার পরিমাণ তোমার 95, পি এর ভ্যালু 2 হলে চাহিদার পরিমাণ হচ্ছে 90। তার মানে এই পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে চাহিদার পরিমাণ, তাই এই পিটাকে বলা হয় স্বাধীন চলক। এই পিটাকে আমরা স্বাধীন চলক বলি, আর কিউডিকে আমরা অধীন চলক বলি। কেমন? তাই বলা হয় যে চাহিদা সরি অপেক্ষক মানে হচ্ছে স্বাধীন চলকের উপর অধীন চলক একটা যে নির্ভরশীলতার সম্পর্ক, এটা যে গাণিতিক প্রকাশ, এটাকে আমরা বলে থাকি একটা অপেক্ষক বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা সবাই মুখস্থ করব যে অপেক্ষক কাকে বলে। আমরা বলবো স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। ঠিক আছে? পরিচিত ভোগের চিত্রটা কি এমনই হবে? হ্যাঁ, এমন না হয় কেমন হবে? তোমার ইনকাম বৃদ্ধি পেলে পরিচিত ভোগ বাড়তে থাকবে, সেজন্য ঊর্ধ্বগামী হয় রেখাটা। ঠিক আছে? তো আমরা কি বলছি, তাহলে অপেক্ষক মানে হচ্ছে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। দ্রুত মুখস্থ করবা। তাহসিন বলছে ক্লাসগুলো কিছু করাবে না, মারওয়া তাহসিন। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো থাকবে তোমাদের এসএসসি পরীক্ষা যতদিন হবে না, এসএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা ততদিন এই ক্লাসগুলো কি থাকবে, এই গ্রুপে রেকর্ড থাকবে। তোমাদের যখন ইচ্ছা তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো সময় করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে ভোগ আজকে মানুষজন কম কেন এত? মাত্র 14-15 জন, বাকিরা কই? আমরা কি বলছি অপেক্ষক মানে হচ্ছে স্বাধীন চলকের উপর, কি বলবো, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলছি, অপেক্ষক বলছি। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে কি বলা হয়, অপেক্ষক বলা হয়। হয়েছে? পারবো সবাই? পারবো সবাই? স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলে অপেক্ষক বলে। পারবো এটা সবাই? একটু বলো তো পারবে কিনা। স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। ওকে, ফাইন। এখন চলে এসে আমরা ভোগ অপেক্ষক তাহলে কি দেখো, আমরা তোমাদেরকে একটু আগে বলছি, এই যে আমরা বলতেছি ভোগ, কোন একটা দ্রব্যের ভোগ করব, এই ভোগটা কার উপর ডিপেন্ড করে বলো তো? ভোক্তার আয়ের উপর। ভোক্তা কার উপর বলো? আয়ের উপর ভোগ পাইটা ডিপেন্ড করে থাকে। তো এখানে কোনটা স্বাধীন, আয় স্বাধীন নাকি ভোগটা স্বাধীন, ভোগ পাইটা স্বাধীন বলো তো? ভোগটা ডিপেন্ড করে আয়ের উপর, তাহলে আয়টা এখানে স্বাধীন চলক, আর অধীন চলক কি, ভোগ। তার মানে আয়ের উপর ভোগের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা ভোগ অপেক্ষক বলবো। তাহলে বিষয়টা আবার একবার বলি, যেহেতু ভোগটা ডিপেন্ড করে আয়ের উপর, ইনকামের উপর, মানুষের ইনকাম বাড়লে ভোগ বাড়ে, ইনকাম কমলে ভোগ ব্যয় কমে, সেজন্য আমরা বলি আয় হচ্ছে স্বাধীন চলক আর ভোগ ব্যয় হচ্ছে অধীন চলক। তার মানে আয়ের উপর ভোগের যে নির্ভরশীলতার সম্পর্ক, স্বাধীন আর অধীন বলবো না আমরা, অপেক্ষক বলে তখন বলবো যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। কিন্তু যখন আমরা ভোগ বলতেছি, আমরা জানি ভোগের ক্ষেত্রে স্বাধীন কোনটা অধীন কোনটা। ভোগের ক্ষেত্রে ভোগ স্বাধীন হচ্ছে তোমার আয়, আর ভোগ হচ্ছে অধীন। তাহলে আমরা বলবো আয়ের উপর ভোগ ব্যয়ের বা আয়ের উপর ভোগের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা বলি ভোগ অপেক্ষক। ক্লিয়ার? তাহলে আমরা বলবো কোনো ব্যক্তির আয়ের উপর ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, কোনো ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। ক্লিয়ার? পারবো আমরা? কোন ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। এটা কি পারবো আমরা? কোন ব্যক্তির আয়ের উপর ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। মুখস্থ করো সবাই। সবাই ভোগ অপেক্ষক কাকে বলে মুখস্থ করতে হবে। কোন ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক,
তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে? কোন ব্যক্তির আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। ডান বলবা? মুখস্থ হলে ডান বলবা? ভোগ অপেক্ষক যদি মুখস্থ হয় ডান বলবা। আশা করি তোমরা মুখস্থ করতে পেরেছো। তো আমি যদি বলি এই যে বলছি ভোগ অপেক্ষক, এই ভোগ অপেক্ষকটা কয় প্রকার? ভোগ অপেক্ষকটা একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ভোগ অপেক্ষক দুই প্রকার। তাহলে আমরা কি বলবো? ভোগ অপেক্ষক, আমি এখানে লিখে দিচ্ছি একটু তোমরা দেখো। আমরা বলবো ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক, অপেক্ষক হচ্ছে দুই প্রকার। কি কি আছে? একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দুই নম্বর হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তাহলে কি বলছি? ভোগ অপেক্ষক দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দুই নম্বর হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন ভোগ অপেক্ষক যদি আমি তোমাকে বলি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আসলে কি, বলা হয় এরকম যে যেই ভোগ অপেক্ষকে, তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। এখানে আমরা লিখছি যে সি, সি মানে ভোগ, সমান লিখলাম যে এ প্লাস বি ওয়াই। আর যদি স্পেসিফিক এক্সাম্পল বলি তাহলে এরকম হবে যে সি সমান, মনে করে লেখা আছে সি সমান 100 প্লাস 0.5 ওয়াই। তো এটা 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 হচ্ছে সহজ রূপ, বা বলতে পারি এটা হচ্ছে ফর্মুলা, বা এটা হচ্ছে স্ট্রাকচার। এটা অনুযায়ী আমাদের এক্সাম্পল হচ্ছে এটা। এ এখানে কনস্ট্যান্ট থাকবে একটা, বি এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে সি থাকবে, শেষে হচ্ছে ওয়াই থাকবে। তার মানে এটা হচ্ছে একটা ভোগ অপেক্ষক যেখানে ওয়াই এর উপর সি ডিপেন্ড করে। ওয়াই মানে স্বাধীন চলক, ইনকাম, মানুষের ইনকামকে আমরা কি বলি? আয়কে আমরা কি বলেছি? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই মানে এখানে সাধারণত ওয়াই দ্বারা এখানে আসলে শুধু একজন মানুষের ওয়াই ওয়াই না, এখানে আসলে একটা দেশের সব মানুষের আয়ের কথা বলতেছে এবং সব মানুষের ভোগের কথা বলতেছে, বুঝছো? যেহেতু সামগ্রিক কথা বলতেছে আমরা, তাই যাই হোক সিম্পলি এটা বুঝো যে আয়ের উপর ভোগ ডিপেন্ড করে, তো আয়টা স্বাধীন চলক আর সি হচ্ছে অধীন চলক। তো এটা হচ্ছে একটা ভোগ অপেক্ষকের এক্সাম্পল। তবে এটা স্বল্পকালীন। প্রশ্ন স্যার কেন এটাকে স্বল্পকালীন কেন বলা হয়? দেখো সেটা বোঝার জন্য আমরা দীর্ঘকালীন যদি একটা এক্সাম্পল দিই। দীর্ঘকালীন এক্সাম্পলটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলবো সি সমান শুধু বি ওয়াই, অথবা বলতে পারো তুমি এক্সাম্পল যদি ডাইরেক্ট নাও তাহলে সি সমান মনে করো যে 0.5 ওয়াই। এটাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে যেখানে যেখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এখানে 100 আছে, তারপর 0.5 ওয়াই। সবসময় 100 থাকবে এমন কিন্তু না, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে লিখেছি 100। অনেক সময় এখানে বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। এখানে 0.5 থাকবে এমন কিন্তু কথা না। এই সংখ্যাটা তোমার 0 থেকে 1 এর মাঝখানে থাকবে, যেমন 0.5, 0.2, 0.85, এরকম যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ 0 থেকে 1 এর মাঝামাঝি থাকবে এই এই সংখ্যাটা আর কি। এটা একটা নাম আছে, এটা পরে বলবো।
আগে তুমি এইটুক বুঝো আমার কথা, সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি এখানে এখানে কোন জিনিসটা কি বলে, জাস্ট এইটুক তোমাদের যদি চেনার চেষ্টা করি। তো এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে কি কি বলে। যেমন এখানে এক্সাম্পল দিছে, এই যে এই দুইটার এক্সাম্পল এখানে দিছে। তো এখানে প্রথম আছে সি, কি আছে বলো, সি এখানে বলো বা এখানে বলো, সি আছে। সি মানে হচ্ছে ভোগ ব্যয়, মানে যেটা আমরা বের করতেছি সেটাই। এরপর আছে এ, বা এখানে 100 বলতে পারো, এ বা 100 এটাই আর কি। তো 100 বা এ, এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। আমাদের একটু আগে আমরা পড়েছি যে ভোগ দুই ধরনের, স্বয়ংভূত ভোগ, পরিচিত ভোগ। আর তাহলে এই 100 বা এই একে বলা হয় স্বয়ংভূত ভোগ। তারপর এই যে বিওয়াই আছে, মানে বিওয়াই বা 0.5 ওয়াই বা বিওয়াই বলো, এটাকে বলা হয় পরচিত ভোগ, যেটা আয়ের উপর ডিপেন্ড করে, বুঝছো। তারপরে আবার এই জিনিসটা যদি একটু ভেঙে লিখি, শুধু যদি বলি বিটা অথবা 0.5, এটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা, বা এটাকে শর্টকাটে বলা হয় এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। ওকে, তো প্রান্তিক ভোগ প্রবণতা মানে কি, মানে হচ্ছে আহ, একজন মানুষের ইনকামের পরিবর্তনের ফলে, একজন মানুষের আয়ের পরিবর্তনের ফলে তার ভোগ ব্যয় কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে বা কত পরিবর্তন হচ্ছে, এই দুটোর অনুপাতকে আমরা বলি এমপিসি, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। অর্থাৎ আমি যদি বলি কোন একজন ব্যক্তির আয়, এই বলে চিন্তা করো, কোন একজন ব্যক্তির আয় যদি হয়, এক্সাম্পলটা ভালো করে মাথা রাখবে, এরকম পরীক্ষা আসে, এই টেস্ট পরীক্ষা, প্রি টেস্টে তোমাদের পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে এরকম আসে যে কোন একজন ব্যক্তির আয় মনে করো আগে ছিল 100 টাকা, সেখান থেকে বের হয়ে যাচ্ছে 120 টাকা, বুঝছো। সে অবস্থায় তার যে ভোগ ব্যয়, ঠিক আছে, ভোগ ব্যয়, তার যে ভোগ ব্যয়, সেই ভোগ ব্যয় মনে করো হয়ে আছে 50 থেকে মনে করো 60 টাকা হয়ে আছে। অর্থাৎ তার ইনকাম বেড়েছে, তার ভোগ ব্যয় বেড়েছে। তো এখন প্রশ্ন হতে পারে, এইটার উপর ভিত্তি করে তোমরা আমাকে এরকম প্রশ্ন করতে পারে যে এটার উপর ভিত্তি করে এমপিসি নির্ণয় করো। কি করো? এমপিসি নির্ণয় করো, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম নির্ণয় করো, অথবা এমপিএস নির্ণয় করো, এমপিএস নির্ণয় করো। ক্লিয়ার? তো এমপিএসটা কি সেটা একটু পরে বলতেছি, আগে এমপিসিটা দেখো। এমপিএস মানে কি বলো? এমপিএস মানে হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তো এমপিএসটাও, এক্সাম্পলটা একটু চেঞ্জ করে দিলে এমপিএসটা করা যাবে, এখান থেকে করা যাবে, এখন যেটা সেখান থেকেও করা যাবে। একটু কমপ্লিকেটেড হয়ে যাবে তোমাদের বোঝাতে গেলে, তবে আস্তে আস্তে বুঝবা। একটু কি ধর, মানে মনোযোগ ধরে রাখার চেষ্টা করো, জাস্ট চিন্তা করো যে কুল কুল আমি বুঝতেছি, ঠিক আছে, এরকম চিন্তা করো, এবং হচ্ছে কি বলে যে অল ইজ ওয়েল, কেমন, এরকম চিন্তা করো, দেখবে আস্তে আস্তে বুঝবা। ভান করো, বোঝার ভান করো। তাহলে আমি কি বলছি, যে ইনকাম, কোন একজন ব্যক্তির ইনকাম 100 ছিল, সেখান থেকে এবার 120 হয়ে আছে, যার কারণে তার ভোগ ব্যয় 50 থেকে 60 হয়ে আছে। আমি যদি বলি তার এমপিসি কত, মানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, মানে তার প্রান্তিক ভোগ প্রবণতা কত, মানে সে তার ইনকামের প্রেক্ষিতে তার ভোগ ব্যয় কত করছে সেটা। তো এটা এভাবে বের করতে হয় যে তার যে আয়ের ভোগ ব্যয়ের যে পরিবর্তন, সেটা আমরা উপরে ধরলাম 60 মাইনাস 50, অর্থাৎ এটা পরিবর্তন বের করতেছি। আর এটার পরিবর্তন এই নিচে বের করবো, 120 মাইনাস 120 থেকে 100 বাদ দিব, তাহলে আনসার হবে 120 মাইনাস 100। তাহলে আনসার হবে উপরে হচ্ছে আয় ভোগ ব্যয়ের পরিবর্তন, হচ্ছে ভোগ ব্যয়ের পরিবর্তন 10 টাকা, যেখানে তার ইনকাম পরিবর্তন হয়েছিল 20 টাকা। কয় টাকা পরিবর্তন হয়েছে? 20 টাকা ইনকাম পরিবর্তন হয়েছে। তাহলে 100কে তুমি যদি কত দিয়ে ভাগ করো, 100কে তুমি যদি, সরি, 10কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো, কত বের হয়? 10 ভাগ 20, তাহলে আনসার হবে 0.5। কত হবে? 0.05। এই যে এই 0.5, এটাকে বলা হয় এমপিসি। অলওয়েজ তোমার এমপিসির ভ্যালুটা এরকম কি আসবে, এমপিসি ভ্যালুটা অলওয়েজ এরকম কি আসবে, একটা তোমার দশমিক সংখ্যা আসবে, অর্থাৎ 0 থেকে বলা হয় যে এমপিসি ভ্যালুটা 0 চেয়ে কি হবে, এমপিসি 0 চেয়ে বড় হবে এবং 1-এর চেয়ে ছোট হবে, বুঝছো। এমপিসি ভ্যালু অলওয়েজ এরকম হবে, 0 চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট হয়, কেমন। তো এখানে এমপিসি ভ্যালু হচ্ছে 0.5। ওকে, তো এমপিএস কত যদি পরীক্ষা আসে, এমপিএস তো করতে পারছে, এমপিএস কেমন করবো, ভোগের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ করবো, তাহলে এমপিসি বের হয়ে যাবে। মানে এটা দ্বারা বোঝায় যে তার তার ইনকামের 0.5 মানে কি বোঝা জানো, তার ইনকামের 100% চেঞ্জ হলে তার 50% সে ভোগ ব্যয় ভোগ পরিবর্তন করবে। অর্থাৎ তার ইনকাম যদি 100 জায়গায় 200 হয়ে যায়, ডাবল হয়ে যায় মনে করো, তাহলে এখানে তার ভোগ ব্যয় 50-এর থেকে 50%, 50-50% মানে হচ্ছে মনে করো কত টাকা, 50-50% মানে হচ্ছে 25%, 25 টাকা। তার মানে তার ভোগ ব্যয়টা 50 থেকে 75 হবে। তাহলে বিষয়টা বুঝো,
তার 100 থেকে 120 হইছে, এটা দিয়ে আমরা বুঝতেছি তার ইনকাম যদি 100 থেকে 200 হইতো, তাহলে তার ভোগ ব্যয়টা 50 থেকে 60 না হয়ে 50 থেকে 100 কত হইতো, 75 হইতো। মানে এই 50টার 50% কি হইতো, বৃদ্ধি পাইতো। এই 0.5 দ্বারা বোঝায় তার ইনকামের শতকরা কত পরিবর্তনের ফলে তার ভোগ ব্যয় শতকরা কত পরিবর্তন হচ্ছে সেটা। অর্থাৎ তার ইনকামের যদি 100% চেঞ্জ হয় বা যত চেঞ্জ হবে, তার 50% কি চেঞ্জ হবে, ভোগ ব্যয় চেঞ্জ হবে। ইনকাম যদি 10% চেঞ্জ হয়, তাহলে ভোগ ব্যয় চেঞ্জ হবে তার অর্ধেক, 5% চেঞ্জ হবে ভোগ ব্যয়। কথা বুঝতেছো? তাহলে 0.5 দ্বারা বোঝায় যে তার ইনকামের 50% কি হবে, তার ভোগ ব্যয় চেঞ্জ হবে। তার ইনকাম যত পার্সেন্ট চেঞ্জ হবে, তার 50% তার ভোগ ব্যয় কি হবে, চেঞ্জ হবে। এই এমপিসি দ্বারা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা দেখা হয়, যে ইনকামের কত পরিবর্তন হলে তার ভোগ ব্যয় কত পরিবর্তন হবে, সেটা আমরা দেখতে পাই এমপিসির মাধ্যমে। তাহলে স্যার এমপিএস কি? এমপিএস হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস। তো এটার কথা বলছিলাম, তোমাদের মনে আছে? আমি বলছি আমরা যে ইনকাম করি, আয় করি, এটাকে আমরা বলি যে পার্সোনাল ইনকাম। মনে করো, মনে করো একজন মানুষ ইনকাম করছে, এভাবে চিন্তা করো, একজন মানুষ ইনকাম করছে মনে করো যে 100 টাকা। তো এটা তার হচ্ছে ডিআই বা ডিসপোজাল ইনকাম, বা এটাকে পিআই মনে করতে পারো, তার মনে করো সেটা হচ্ছে ট্যাক্স নেই, এরকম চিন্তা করো। অথবা এটা মনে করো যে তার ডিসপোজেবল ইনকাম 100 টাকা। তা আমি যদি বলি এই 100 টাকা থেকে সে মনে করো যে সে 0.5% মানে 50% সে কি করে, 50% সে ভোগ করে, ভোগ ব্যয় করে, বুঝছো? 50% সে ভোগ ব্যয় করে, তাহলে আমাকে বলো তো, তাহলে সে সেভিংস কত পার্সেন্ট করবে? 50% যদি ভোগ ব্যয় করে, 0.5 যদি ভোগ ব্যয় করে, তো তাহলে বাকি 50% সে কি করবে, অবশ্যই সঞ্চয় করবে, তাই না? এটাকে তো আমরা কি বলি, যে সঞ্চয় বা এস বলছি। তাহলে এখানে আমি যদি বলি, এখানে 0.5 বলতে আসলে 0.5 বলতে 50% বোঝাচ্ছে আর কি। তো এখানে 0.5 যদি হয়, এমপিএস যদি, সরি, এমপিসি যদি 0.5 হয়, তাহলে এমপিএস হবে বাকি 0.5। অর্থাৎ 50% যদি ভোগ ব্যয় হয়, 50% হচ্ছে কি হবে, সঞ্চয় হবে। অলওয়েজ যে 50 হবে এমন না, অনেক সময় কি হইতে পারে তোমার 60%, 40% এরকম হইতে পারে, বা 65 যদি হয়, একটা মনে করো এমপিসি মনে করো পরীক্ষা দেওয়া আছে, এখানে 60% মানে 6, তাহলে এটা কত হবে, এটা হবে 4। অর্থাৎ 60% সে যদি ভোগ ব্যয় করে, বাকি 40% সে কি করে, সঞ্চয় করে। বুঝতে পারছি? তাহলে আমি বোঝার চেষ্টা করতেছি এমপিসিটা আসলে কি, প্রান্তিক ভোগ প্রবণতা বলতে আসলে কি বোঝানো হয়। ক্লিয়ার? তো এখান থেকে আবার ওইরকম কোশ্চেন আসতে পারে, কেমন, জাস্ট আমি আয় বৃদ্ধি হয়েছে সেজন্য ভোগ ব্যয় বৃদ্ধি পাইছে, এখানে এমপিসি বের করতে পারছি সরাসরি। আর এমপিএস টা জাস্ট টেকনিক কাটাইলাম। কি টেকনিক? দুইটা মিলে 1% হবে, দুইটা মিলে 1 হবে, যোগফল হয় কিন্তু এটা এবং এটা, এই দুটো মিলে 1 হয়, 1 হয়। তো 1 থেকে তুমি যদি এটা বাদ দাও, তাহলে এটা পেয়ে যাবা। বুঝছো? এভাবে চিন্তা করবো আর কি। 50%, এটা যদি 60% হয়, তাহলে বাকি 40%, 40 মানে 0.4। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এমপিএস মানে, তুমি আমার মতো যদি একটু কম কম বুঝো, ঠিক আছে, তাহলে এগুলো লিখতে পারো। এই একটা কাজ করতেছে না কেন? দেখো, যদি এরকম করতে পারো তোমরা কাজ, সেটা হচ্ছে এমপিএস মানে হচ্ছে, এটা মাথায় রাখবা, ওয়ান মাইনাস এমপিসি। এমপিসি 1 থেকে এমপিসি বাদ দিবা, তাহলে 1 মানে 1 বসাচ্ছে, এমপিসি মানে হচ্ছে 0.6 মনে করো, তাহলে বাকি 0.4 হচ্ছে তোমার কি থাকবে, বাকি 0.40 বা 0.4 হচ্ছে তোমার এমপিএস থাকবে। ওকে, আমরা মাথায় রাখবো এমপিসি, এটা 0 চেয়ে বড় হবে, 1 চেয়ে ছোট হবে, ঠিক সেম ভাবে এমপিএসটাও, এমপিএসটাও 0 থেকে হবে বড় হবে, এমপিএস 0 চেয়ে বড় হবে এবং কি হবে, 1 চেয়ে ছোট হবে অলওয়েজ। এই দুটো মাথায় রাখবা। তোর কথা বুঝি না, ইনকাম 100 হলে 50, আর 120 হলে 60, 140 হলে 70। তোমার কথা কি বলছো? 140 হলে 70, এর 200 হলে 100 হওয়ার কথা। তুমি আমার কথা বোঝা নাই মনে হয়। দেখো আমি বলছি ইনকামের যত পার্সেন্ট চেঞ্জ হবে, তার 50% বা তার ভোগ ব্যয় 50% কি হবে, পরিবর্তন হবে, এটা বোঝাচ্ছি। ঠিক আছে, তার ইনকামের কত পরিবর্তনের ফলে তার ভোগ ব্যয়ের কত পরিবর্তন হবে, সেটা বোঝানো হচ্ছে। বুঝছো?
এখানে 200 হলে ইনকাম যদি 200 হয়, ইনকাম 200 হওয়ার মানে কি, ইনকাম 200 মানে হচ্ছে 100 পরে ডাবল হয়ে গেছে, 200 হয়ে গেছে। তাহলে 200 হলে এখানে তার হচ্ছে 50 থেকে কত হয়ে যাবে, আহ এই 75 হবে বলছিলাম নাকি? আচ্ছা দাঁড়া আমি একটু দেখি। তাহলে ইনকাম যদি 100 থেকে 200 হয়, আহ, ঠিক আছে। তো আমার ইনকামের 50%, অর্থাৎ ইনকাম যত বৃদ্ধি পাবে তার 50% হচ্ছে তার কি পাবে, ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো। ইনকাম যত বৃদ্ধি পাবে তার 50%, হচ্ছে 0.5, অর্থাৎ তার ইনকাম যদি 100 থেকে 200 হয়, 100% চেঞ্জ হয়, তার অর্ধেক পার্সেন্ট অত মানে 50%, 50% হচ্ছে কি হবে, ভোগ ব্যয় চেঞ্জ হবে। অর্থাৎ সেটা 50 থেকে মনে করো যে কত হবে, কত গেলে তোমার হচ্ছে আরো 50 বাড়বে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এটা 100 হবে, তখন 100 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তার ইনকামের যত পার্সেন্ট পরিবর্তনের ইনকামের পরিবর্তনের ফলে আহ, যে পার্সেন্টটা আমরা পাচ্ছি, অর্থাৎ যেখানে যে পার্সেন্টটা পাচ্ছি, এটা হচ্ছে তার ইনকামের 60% কি হবে, বৃদ্ধি হবে। অর্থাৎ তার ইনকাম যদি যত পার্সেন্ট পরিবর্তনের ফলে, মানে আয়ের পরিবর্তনের ফলে তার ভোগ ব্যয় ওই ইনকামের কত পার্সেন্ট পরিবর্তন হবে সেটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে আসি আবার বিষয়টা আবার একবার ক্লিয়ার করি। আমি আবার বলছি যে এই প্রান্তিক প্রবণতা সম্পর্কে আরেকটু আমরা ডিটেলস একটু কথা বলবো, একটু পরে বলতেছি, জাস্ট আপাতত একটু কথা বললাম আর কি। আবার পরীক্ষা ঠিক সেম ভাবে এখানে এমপিসি বের করছি তো আমি এভাবে সূত্র দিয়ে। পরীক্ষা হয়তো আয় এর সাথে ভোগ ব্যয় না দিয়ে সঞ্চয়টা দিতে পারে, সঞ্চয়, সঞ্চয় যদি দেয় তাহলে তোমাকে সঞ্চয়টা কিন্তু করতে জানতে হবে, বুঝছো, সঞ্চয়টা। তো মনে করো যে 100 টাকা যদি ইনকাম হয়, ভোগ ব্যয় যদি 50 টাকা হয়, বাকি 50 টাকা মনে করো সে সঞ্চয় করে। তাহলে এরপরে ইনকাম বাড়াচ্ছে, ভোগ ব্যয় বাড়ছে, তাহলে বাকি সে 40 টাকা করে সঞ্চয় করে। ক্লিয়ার? তাহলে এরকম এখান থেকে আসতে পারে, সঞ্চয়টাও পরীক্ষা আসতে পারে যে তার ইনকামের কত পার্সেন্ট পরিবর্তন হলে তার সঞ্চয় কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে। সেটা আমরা এই এমপিসি যেভাবে বের করছি, এমপিএসটাও সেম সূত্র দিয়ে করতে পারতাম যদি এটা দেওয়া থাকতো ইনফরমেশন। কেমন? এটা দেওয়া না থাকলেও আমরা এটা করে বাকি ওয়ান থেকে সেটা বাদ দিলে সেটা পাওয়া যায়, ইজিলি পেয়ে যায় এমপিএসটা কেমন বের করে সেটা। অথবা পরীক্ষা এমপিএস একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে এমপিসি কত জিজ্ঞেস করছে, তাহলে এমপিএস ইনফরমেশন হচ্ছে আয়ের সাথে সঞ্চয় দেওয়া আছে, তোমাকে এমপিসি কত সেটা জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে এমপিএস এর সূত্র ইউজ করে এমপিএস বের করে তারপর ওয়ান থেকে এমপিএসটা বাদ দিলে তোমাকে এমপিসি তুমি পেয়ে যাবে। সেভাবে করা যাবে। একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমি আবার এটা নিয়ে আবার একটু কথা বলবো, আর মানে এই চ্যাপ্টার মাঝামাঝি গিয়ে আবার একটু কথা বলবো, কেমন? আপাতত জাস্ট একটু বোঝো, যতটুকু বুঝতে পারছো আর কি। দেখো আমি আবার বলছি, তাহলে এখানে আমরা এগুলোর ক্ষেত্রে কি বলছি, প্রথমত হচ্ছে আমাদের সি মানে হচ্ছে ভোগ ব্যয়, এবং 100 মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ, বা বি মানে মানে স্বয়ংভূত ভোগ, 100 মানে স্বয়ংভূত ভোগ। আর বি ওয়াই মানে হচ্ছে এই পুরোটা বি ওয়াই বা 0.5 ওয়াই, এটা মানে হচ্ছে পরিচিত ভোগ। তারপর বি, শুধুমাত্র জাস্ট বি, এটাকে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা। কি বলি? প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলছিলাম একটু আগে। ঠিক আছে? আর ওয়াই মানে তো আই, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, এটা গেল আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক। ঠিক আছে, তো আরেকটা যদি আমরা বলছিলাম সেটা কোনকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আচ্ছা, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এখানে, হ্যাঁ, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এখানে হচ্ছে তোমার আমরা হচ্ছে এই যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক সম্পর্কে এখানে সবকিছু লিখছে, এমপিসি মানে কি সেগুলো। তো এই যে এমপিসি বলতেছে, এই এমপিসি সম্পর্কে আরো কিছু কথা আছে, সেটা আমি একটু পরে বলতেছি, আগে দীর্ঘকালটা বলে ফেলি। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক মানে কি? যে ভোগ অপেক্ষকে, ও আচ্ছা এটা তো সংজ্ঞা বলি না, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা বলি না, জাস্ট আমি এক্সাম্পলটা বলছি। স্বল্পকালীন ভোগ অপেক্ষক মানে হচ্ছে যে ভোগ অপেক্ষকের স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয়। দেখো এই যে এখানে আমি বলছি স্বয়ংভূত স্বল্পকালীন ভোগ অপেক্ষক, হ্যাঁ, স্বল্পকালীন যেটা বলছি সেখানে আমরা কি বলছি যে এখানে স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত ভোগ হচ্ছে এটা, পরচিত ভোগ হচ্ছে এটা, দুইটাকে বিবেচনা করা হয়। কিন্তু আমি যদি বলি দীর্ঘকালীন, সেক্ষেত্রে হবে শুধুমাত্র বিওয়াই, বা বলতে পারো শুধুমাত্র, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি লিখি তাহলে এরকম হবে যে সি সমান মাত্র 0.5 ওয়াই, এটাকে বলা হয় পরচিত ভোগ। কি ভোগ বলো? পরচিত ভোগ। এখানে শুধু পরচিত ভোগ থাকে, এখানে পরচিত ভোগ স্বয়ংভূত ভোগ দুইটা থাকবে স্বল্পকালের ক্ষেত্রে। আর দীর্ঘকালের ক্ষেত্রে শুধু কি থাকবে, পরচিত ভোগ থাকবে, কোনো স্বয়ংভূত ভোগ থাকে না। তাহলে আমরা সংজ্ঞা যদি বলি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে, তাহলে আমরা বলবো যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয় তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, যে ভোগ অপেক্ষকে, যে অপেক্ষকে আহ স্বয়ংভূত ভোগ ও পরিচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয় তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক হবে। এখানে এইখানে ভোগ বলে না, ভোগ অপেক্ষক বলে। ঠিক আছে, অপেক্ষক হবে, তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। ঠিক আছে, স্বল্পকালীন ভোগও বলে, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, তবে অপেক্ষক লিখলে ভালো হয়।
বা বি কি দেওয়া থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এ প্লাস বি ওয়াই, এ এর মান, বি এর মান, এগুলো দেওয়া থাকবে, এগুলো টেনশন করার দরকার নাই। আমরা কি বুঝছি? পারছি, মুখস্থ করছো? যে ভোগ অপেক্ষকের স্বল্প সহানুভূত ভোগ ও পরিচিত ভোগ, সহানুভূত ভোগ পরিচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয়, তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। ঠিক আছে, এটা মুখস্থ হয়েছে? এটা মুখস্থ হয়েছে? আবার আমি যদি বলি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে এই যেখানে সংজ্ঞা আছে, আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে এটা, এই যেখানে সংজ্ঞাটা আছে, যে ভোগ অপেক্ষকে শুধু পরিচিত ভোগকে বিবেচনা করা হয় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। কেমন? সি সমান 0.5 হয়, জাস্ট এখানে শুধু পরিচিত ভোগটাকে নেওয়া হয়েছে, কোনো সহানুভূত ভোগ নাই। এটাকে সহানুভূত ভোগ বলে, এটা কি বলে? পরিচিত ভোগ বলে। আচ্ছা হ্যাঁ, তোমাকে তো সেটা বোঝায় নাই, এটা সহানুভূত ভোগ কেন, এটা পরিচিত ভোগ কেন। আচ্ছা বোঝাচ্ছি একটু পরে। আগে দেখো তোমরা এটা একটু মুখস্থ করো, এটা একটু মুখস্থ করো, তারপর বলতেছি কেন এটা সহানুভূত ভোগ, কেন এটা পরিচিত ভোগ, সেটারও ব্যাখ্যা আছে। আগে একটু মুখস্থ করো। মুখস্থ করো, সহানুভূত ভোগ পরিচিত ভোগ মুখস্থ করো। যে ভোগ অপেক্ষকের সহানুভূত ভোগ পরিচিত ভোগ উভয় ভোগকে বিবেচনা করা হয় তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে যে ভোগ অপেক্ষকে কি বলা হয়, যে যে ভোগ অপেক্ষক শুধু পরিচিত ভোগকে বিবেচনা করা হয় তাকে আমরা বলি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। কেমন? এখন আমরা ওইটা দেখবো যে এটাই কেন সহানুভূত ভোগ বলছে, এটাকে পরে পরিচিত ভোগ বলছে, সেটা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে এমপিসি সম্পর্কে আরো কিছু কথা, এই যে এটাও আমরা দেখবো। ঠিক আছে, আগে আমরা এটা ব্যাখ্যা দেখবো যে কেন এটা সহানুভূত ভোগ, কেন এটা পরিচিত ভোগ, সেটা আমরা দেখবো। ঠিক আছে, চলো আমরা দেখি, এটা একটু তোমাদেরকে দেখাই যে কেন এটাকে আমরা বলছি। দেখো, কেন এটাকে আমরা বলছি সহানুভূত ভোগ, এই জিনিসটা বুঝতে তাহলে বুঝতে পারবে এটাকে কেন সহানুভূত ভোগ বলা হয়। আমি যদি বলি সহানুভূত ভোগের সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা ছিল এরকম যে আমি যদি এখানে আবার লিখি এইখানে যে এটা, তাহলে 100 মানে প্লাস 0.5y। তা আমরা বলেছি যে সহানুভূত ভোগ মানে হচ্ছে এমন একটা ভোগ যে ভোগ তোমার আয়ের উপর ডিপেন্ড করে না, ইনকাম শূন্য হলো তোমাকে এই ভোগটা করতে হবে, সেটাকে তো আমরা সহানুভূত ভোগ বলেছি, তাই না? আমরা কি বুঝছি? আবার বলছি আমি যে সহানুভূত ভোগ মানে হচ্ছে যেই ভোগটা ইনকামের উপর ডিপেন্ড করে না, তোমার ইনকাম শূন্য হলে এই ভোগটা করতে হবে, এটাকে আমরা বলি সহানুভূত ভোগ বলে থাকি। তো আমরা এখানে বলছি সি সমান 100 প্লাস 0.5y। তো আমি যদি ওই যে বলছি ওয়াই এর মান শূন্য হলেও যে ভোগ ব্যয় আমাকে করতে হবে সেটা সহানুভূত ভোগ, তাহলে চলো তো আমি দেখি এই ওয়াই এর মানটা জিরো বসা দেখি। তো তাহলে লিখলাম 100 প্লাস 0.5 ইন্টু, আমরা জিরো বসালাম, অর্থাৎ ওয়াই এর ভ্যালু আমি জিরো বসালাম। তাহলে সি এর মান বের হয় কিনা দেখি তো। 100 প্লাস 0.5 এর সাথে 0 প্লাস হবে কত? জিরো। জিরোর সাথে যাই গুণ করো সবে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সি সমান 0.5 এর সাথে 0 প্লাস হয় জিরো, তাহলে আমরা 100 প্লাস জিরো, তাহলে আনসার হয় সি সমান 100। তাহলে দেখো তো যে ইনকাম শূন্য হলেও, ইনকাম আমরা জিরো বসালেও কি পাচ্ছি বলতো? এই ইনকামটা আমরা জিরো বসাইছি, জিরো বসানোর পরেও আমরা কি পাচ্ছি? সি এর ভ্যালু পাচ্ছি। তো যেটাই সি এর ভ্যালু হয় ইনকাম শূন্য অবস্থায়, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। আর পরিচিত ভোগ, এটা কেন, এটাকে কেন পরিচিত ভোগ বলতেছি? শুধুমাত্র এই 0.5 কে কেন পরিচিত ভোগ বলা হয়, তা আমি লিখি সি সমান 0.5, জাস্ট এটা লিখলাম, দীর্ঘকালটা লিখতেছি আর কি, বুঝছো? দীর্ঘকালটা লিখলাম।
0.5 শুধু দীর্ঘটা লিখলাম। তা আমি যদি লিখি সি সমান 0.5 ইন্টু, আমি এটা জিরো বসালাম, ওয়াই এর ভ্যালু জিরো। তাহলে দেখি তো সি এর ভ্যালু বের হয় কিনা। তাহলে সি সমান লিখলাম 0.5 ইন্টু জিরো, আনসার হবে জিরো। তাহলে দেখো, যেই ভোগটা ইনকাম শূন্য হইলে, যেই ভোগটা ইনকাম শূন্য হলে যেই ভোগ ব্যয়ের ভ্যালু শূন্য হয় সেটাকে আমরা বলি পরিচিত ভোগ। তাহলে এই পুরোটাই হচ্ছে কি পরিচিত ভোগ। আবার দেখো ইনকাম বৃদ্ধির সাথে সাথে, যেমন এখানে যদি আমি এখানে যদি 100 বসাই, সাপোজ এখানে জিরো না বসাই আমি যদি 100 বসাই, তাহলে আমি একটু দেখি যে সি এর ভ্যালু কি হয়, সি এর ভ্যালু বের হয় কিনা। হ্যাঁ, এখন সি এর ভ্যালু বের হবে। তুমি যদি ওয়াই এর ভ্যালু 100 বসাও, জিরো বসার সুবিধা আনসার জিরো বের হয়েছে এখানে সি এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু 100 জিরো বসার সুবিধা, কিন্তু সি এর ভ্যালু যদি আমি 100 বসাই, তাহলে এটা 100 ইন্টু 0.5 আনসার করলে কত হবে, আনসার হবে 50। তার মানে সি এর ভ্যালু এখন কিন্তু বের হয়েছে কি বসানো, ওয়াই এর ভ্যালু 100 বসানোর কারণে। তার মানে ইনকাম বাড়লে এই ভোগ ব্যয়টা বৃদ্ধি পায়, ইনকাম বাড়লে এই ভোগ ব্যয়টা বৃদ্ধি পায়। ইনকাম যখনই 100 হয়েছে, এখানে আমাদের ভোগ ব্যয় হয়েছে কত, 50। ওই যে 0.5 মানে কি বলছিলাম, 50%। ইনকামে যত হবে তার 50% সে ভোগ ব্যয় করবে। ইনকাম কি হবে, যত হবে তার 50% কি করবে, ভোগ ব্যয় করবে। 0.5 মানে সেটা বলছিলাম কেমন, ইনকাম যত হবে তার 50% সে কি করবে, ভোগ ব্যয় করবে, কারণ এমপিসি কত আছে, 0.5 আছে। বুঝছো? তাহলে আমরা কেন এটা সহানুভূত ভোগ, কেন এটা পরিচিত ভোগ সেটা বুঝতে পারছি। এটা বলো তো, ওয়াই জিরো নিলেন কেন, কারণ আমরা সংজ্ঞাটাই বলছি যে যেই মানে যেই ভোগটা ইনকাম শূন্য হলেও যেই ভোগটা তোমার করতে হবে, যে ভোগটা তোমাকে কম্পালসারি করতে হবে, ইনকাম শূন্য হলেও তোমাকে যে ভোগটা করতে হয় সেটাকে আমরা সহানুভূত ভোগ বলি। বুঝছো? আর পর্যায়িত ভোগ মানে হচ্ছে ইনকাম, ইনকাম বৃদ্ধির সাথে যে ভোগটা বৃদ্ধি পায়। ইনকাম শূন্য হলে যে ভোগটা কি হয়, শূন্য হয়। একটু আগে দেখাইছে ইনকাম শূন্য বসাইছে, এখানে শূন্য হয়ে গেছিল। ইনকাম 100 বসাইছে, এখানে 50 হয়েছে। তার মানে যে ইনকাম শূন্য হলে যে ভোগটা শূন্য হবে, ইনকাম বৃদ্ধির সাথে যে ভোগটা বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলি পর্যায়িত ভোগ। আর সহানুভূত ভোগ কোনটা, ইনকাম শূন্য হলেও যে ভোগ পেটা তোমাকে করতে হবে সেটাকে আমরা বলি কি বলি, সহানুভূত ভোগ। আর পর্যায়িত ভোগ হচ্ছে ইনকাম বৃদ্ধির সাথে যে ভোগটা কি হয়, পরিবর্তন হয়। ইনকাম শূন্য হলে এই ভোগটা শূন্য হবে, কিন্তু ইনকাম শূন্য হলে এই ভোগটা কি হবে না, কখনোই ইনকাম শূন্য হবে না। ইনকাম বাড়লেও এই ভোগটা কখনোই বাড়ে না, এই ভোগটা স্থির থাকে। শুধু পরিচিত ভোগটা কি হয়, এই পরিচিত ভোগ যেটা হবে এখান থেকে যে পরিচিত ভোগ বের হয়, এই যে জিরো বের হয়েছে, এটা বাড়তে থাকবে ইনকাম বৃদ্ধির সাথে সাথে। কিন্তু এটা অলওয়েজ কি থাকবে, 100 থাকবে, এটা পরিবর্তন হয় না। সহানুভূত ভোগ পরিবর্তন হয় না। আমরা কি বুঝতে পারতেছি, আস্তে 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 ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? মানে একটু একটু সহজ লাগতেছে নাকি এখনো কঠিন লাগতেছে? দেখো এমপিসি সম্পর্কে কিছু কথা বলে ফেলি। এমপিসি সম্পর্কে কিছু কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা একটু বলে ফেলি কেমন। ওই যে আমরা বলছি এখানে এই যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এই স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এই 0.5 কে আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। যদি আমি তোমাদেরকে অলরেডি বুঝাই ফেলছি প্রান্তিক ভোগ প্রবণতা মানে কি। প্রান্তিক ভোগ প্রবণতা মানে হচ্ছে তোমার ইনকামের কত পরিবর্তন হলে তোমার আয় ভোগ কত হবে, বা তোমার ইনকামের কত পরিবর্তন হলে ভোগ ব্যয় কি পরিবর্তন হবে, সে জিনিসটা আমরা এমপিসি দ্বারা বুঝতে পারি। তো এটা যদি 0.5 হয় সেটা দ্বারা বোঝায় যে তোমার ইনকাম যদি 100 টাকা হয়, তার 50%, তার মানে তুমি 50 টাকা কি করবা, ভোগ ব্যয় করবা। বুঝছো? তোমার ইনকাম যদি 200 টাকা হয়, তার 50%, তার মানে তুমি সেখানে 100 টাকা করবা, ভোগ ব্যয় করবা। তোমার ইনকাম যদি 300 টাকা হয়, তাহলে তার 50%, অর্থাৎ তুমি 150 টাকা কি করবা, ভোগ ব্যয় করবা। ক্লিয়ার? অর্থাৎ এটার অর্ধেক 50% দুই ভোগ ব্যয় করবে 0.5 মানে। তাহলে আমি যদি বলি 0.5 না হয়ে যদি আমি বলি যে কোনো ক্ষেত্রে যে এমপিসির ভ্যালু 0. মনে করো যে 65 হয়েছে, 65, তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এটার মানে কি, তোমার ইনকাম যদি 100 টাকা হয়, তার তুমি কত টাকা, তার তুমি কত টাকা ভোগ ব্যয় করবা, একটু কেউ কি আমাকে বলতে পারবা? তোমার ইনকাম যদি 100 টাকা হয়, তার কত টাকা তুমি ভোগ ব্যয় করবা? যদি 0.65 হয় এমপিসির ভ্যালু, এটা যদি এমপিসি হয়, এমপিসি মার্জিনাল প্রফিট সেভিংস যদি 0.65 হয়, তাহলে 100 টাকা যদি তোমার ইনকাম হয়, তার কত টাকা তুমি ভোগ ব্যয় করবা বলো তো? কত টাকা তুমি ভোগ ব্যয় করবা? বললো বললো বললো।
65 বলতেছে সবাই, তাই না? আনসার হচ্ছে 65 বা 65 টাকা আমরা কি করব, আমরা এখানে ভোগ ব্যয় করবো। আবার যদি আমি বলি যে এমপিসির ভ্যালু যদি, এই এমপিসি যেটা বলতেছি সে এমপিসির ভ্যালু যদি 0.6 হয়, 0.6 হয়, তাহলে সেক্ষেত্রে তোমার 100 টাকা ইনকাম হলে তার কত টাকা তুমি ভোগ ব্যয় করবে বলো? এমপিসি যদি, এমপিসি ভ্যালু যদি কত হয়, এমপিসি ভ্যালু যদি 0.6 হয়, তাহলে 100 টাকার কত টাকা তুমি ভোগ ব্যয় করবা? এই যে এমপিসি যদি 65 হয়, তাহলে এমপিএস মানে 65 মানে হচ্ছে এমপিএস বলবো না, স্বর্ণা, ওটাকে তুমি 35 কে এমপিএস বলবো না, 0.35 কে এমপিএস বলবা, 0.65 কে এমপিসি বলবা, বুঝছো? 35 এটা হচ্ছে সংখ্যা হয়ে গেছে, সংখ্যাটা বলা যাবে না, ওটা 100 টাকার মধ্যে তুমি এটা বলতে পারো 100 টাকার মধ্যে ভোগ করবো, মানে ভোগ হবে তোমার 65 এবং সেভিংস হবে তোমার 35, এটা সেভিংস এবং ভোগ। তবে এমপিএস আর এমপিসি না, এমপিএস মানে হচ্ছে 0.35 আর এমপিসি হবে 0.65, বুঝছো? হ্যাঁ, এই যে তাহলে আমাদের আনসার হচ্ছে যদি আমাদের ইনকাম যদি 100 টাকা হয়, তার যদি এমপিসি হয় 0.6, তাহলে আমাদের 60 টাকা কি হবে, ভোগ ব্যয় হবে। আবার একটা যদি তোমাদেরকে আমি এটা বলো তো আমাকে একটু, যদি হয় এমপিসি এর মান যদি হয় 0.005, তাহলে এটার ফলে তোমার ভোগ ব্যয় কত হবে? যদি ভোগ ব্যয় 100 হয়, তাহলে তোমার ভোগ ব্যয় যদি 100 হয়, তাহলে তোমার কি কত হবে, সরি, তোমার ইনকাম যদি 100 হয়, ভোগ ব্যয় না, ইনকাম যদি 100 হয়, তোমার যদি এমপিসি 0.05 হয়, তাহলে ওয়াই যদি তোমার 100 হয়, মানে ইনকাম যদি 100 হয়, তাহলে তোমার সি এর ভ্যালু কত বের হবে, মানে ভোগ ব্যয় কত বের হবে বলো? 0.05 বলছি। নুসরাত জাহান বলছে 50 হবে, বাকিরা বলো। স্বর্ণা বলছে সি হবে 5 এবং এস হবে 95। মৌ বলছে 50। সুমাইয়া ইসলাম বলছে 50। নুসরাত জাহান হচ্ছে 25 বলতেছে। এই যে কনফিউজ হয়ে গেছে। দেখো, 0.05 মানে হচ্ছে 5%, 5%, 5 এটার 100 টাকা যদি ইনকাম হয়, তার 5 টাকা সে কনজামশন করে, 0.05 বলছি তাই, 0.50 বলি নাই কিন্তু, বুঝছো? বা 0.5 বলি নাই কিন্তু আমি, মাথায় রাখবা, এই যে কনফিউজ হয়ে যাচ্ছে দেখছো, এটা হচ্ছে 0.0 আমি যদি 5 বলতাম, 5, তাহলে হয়তো তোমার ওয়াই যদি তোমার কি হইতো 100 টাকা হইতো, তার তুমি কনজামশন করতে অর্ধেক 50 টাকা, বুঝছো? আর এটা যদি 100 হইতো, এটা যদি 100 হইতো, তাহলে এটা 50 হইতো, বুঝছো? 100 হলে এটা হবে কত, 50। কিন্তু আমি বলছি এখানে, এটা না বলে আমি কি বলছি, আমি বলছি 0.05, তার মানে এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 5 মানে এখানে 50%, 5 মানে 50, আর এখানে 5 মানে হচ্ছে 5%, 0.05 মানে হচ্ছে 5% এক্স্যাক্টলি। তাহলে ওয়াই সমান আমরা বলতে পারি, ওয়াই সমান 100 হলে তখন সি এর ভ্যালু হবে কত হবে, জাস্ট শুধু 5 হবে, আনসার হবে শুধু 5। তোমরা কি বুঝছো? ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে বের করলাম হচ্ছে এমপিসি সম্পর্কে বলতেছি আর কি, ঠিক আছে? সো চলো আমি এমপিসি সম্পর্কে এখানে কয়েকটা সেন্টেন্স আছে, একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এখানে কি বলছে, প্রথমত এমপিসি কাকে বলে, কি বলছে যে একজন মানুষের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয় যে হারে পরিবর্তন হয় তাকে
বা তার অনুপাতকে বললে আরো সুন্দর হইতো, তার অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। অর্থাৎ তার ইনকামের কি হারে পরিবর্তন হলে তার ভোগ ব্যয় কি পরিবর্তন হবে, সেই জিনিসটার যে অনুপাত, সেটাকে আমরা বলে থাকি প্রান্তিক ভোগ প্রবণতা। তো এখানে কয়েকটা সেন্টেন্স লিখছে, কি সেন্টেন্স লিখছে একটু দেখো তো। বলছে যে এমপিসির ভ্যালু 0-এর চেয়ে বড় হইতে হবে, 1-এর চেয়ে ছোট হইতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতেই পারে, স্যার এমপিসির ভ্যালু কেন 0-এর চেয়ে বড় হইতে হবে, কেন 1-এর চেয়ে ছোট হইতে হবে? এমপিসি ভ্যালু কি? এমপিসি, এই যে এমপিসি মান বলতেছি, এটাই কখনো 0 হইতে পারবে না? অথবা এই এমপিসির ভ্যালু কখনো কি 100 হইতে পারবে, 1 হইতে পারবে না? হ্যাঁ, আমি যদি তোমাকে প্রশ্ন করি, যদি কোন একটা অবস্থায় এমপিসির ভ্যালু আছে এরকম মনে করো, এমপিসির ভ্যালু আছে, যে তোমাকে বললো এমপিসি মানে যে পজিটিভ সেভিংস, বললো 0, কোনো এরকম কি নাই 0.5 বা 0.65 এরকম কিছুই নাই, জাস্ট 0 বলছে, এমপিসি 0। তাহলে আমি তোমাকে যদি বলি তার ইনকাম যদি হয় 100 টাকা, ওয়াই যদি হয় 100, সেক্ষেত্রে তার কনজাম্পশন কত হবে বল? এমপি যদি 0 হয়, তাহলে ওয়াই যদি হয় 100, তাহলে তার সি মানে ভোগ ব্যয় কত হবে বলতো? আমরা বলবো যে তার কোনো কিছুই ভোগ ব্যয় হবে না, কারণ 0%। 0.5 হলে তো 0.5 হলে তো 50% হইতো, 0.65 হলে 65 হইতো, অর্থাৎ 0.05 হলে তো 5 হইতো, 0.01 হলে তো অন্ততপক্ষে 1 হলে হইতো। কিন্তু এখানে বলছে 0.00 মানে সবই 0। তাহলে সেক্ষেত্রে এমপি যদি 0 হয়, তাহলে ইনকাম যা করে তার কোনো কিছুই সে ভোগ করে না, তার কোনো কিছু সে কি করে না, ভোগ করে না। তো আসলে এটা কি সত্যি যে একজন মানুষের যে ইনকাম করে, দীর্ঘকাল বলো বা স্বল্পকাল বলো, যাই বলো, তার কোনো কিছু সে ভোগ করে না, এরকম কি হইতে পারে? না, হইতে পারে না। মানুষের অবশ্যই ইনকাম, তোমার এমপিসি একটা থাকতে হবেই। তোমার ইনকাম হইলে সেখানে তো অবশ্যই একটা কনজাম্পশন হবেই, ক্লিয়ার? ইনকাম না হলে তোমাকে কনজাম্পশন করতে হবে, যেটাকে আমরা স্বয়ংভূত ভোগ বলছিলাম, বুঝছো? তাই বলা হয় যে এমপিসি এভেলেজ কখনো 0 হয় না, কারণ এমপিসি 0 বোঝায়, এই যেখানে লেখা এমপিসি 0 বলতে বোঝায় মানুষ যা আয় করে দীর্ঘকালে তার কোনো কিছু সে ব্যয় করে না। এটা এটা সত্য নয়, এটা কখনো হইতে পারে না। সেজন্য এমপিসির ভ্যালু 0 হয় না, 0 হচ্ছে বড় হয়। আবার স্যার 1 হলে তাহলে কি সমস্যা? দেখো আমি যদি বলি কোন একটা ক্ষেত্রে তোমার এমপিসির ভ্যালু 0 না হয়ে 1 দিলাম, আমি 1, এখানে আমি এমপিসির ভ্যালু 1 দিলাম, দেখো এমপিসির ভ্যালু আমি দিলাম 1। আমি বললাম যে যদি সে, তার ইনকাম যদি 100 টাকা হয়, মানে ওয়াই যদি 100 হয়, তাহলে তোমরা আমাকে বলো তাহলে তার সি কত হবে যদি এমপি যদি 1 হয়। 1 মানে বুঝছো তোমরা, এটা 0.95 নয়, 0.95 মানে আমরা বোঝাই যে 100 টাকা যদি সে ইনকাম করে, তার 95 টাকা সে খরচ করে ফেলে। আর 0.0.99 মানে কি, মানে হচ্ছে 100 টাকা যদি তার ইনকাম হয়, তার সে 99 টাকা খরচ করে ফেলে। 0.99 নয়, এটা 1 হয়ে গেছে বরাবর, এটা 1 1 1 মানে কি জানো, 100%, 100%। অর্থাৎ অর্থাৎ তার ইনকাম যেটা হবে তার পুরোটাই সে ভোগ ব্যয় করে ফেলবে যদি এখানে 1 হয়, এমপিসির ভ্যালু 1 হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এমপিসির ভ্যালু যদি 1 হয়, তার মানে বোঝাবে তার ইনকাম যত হয় তার পুরোটাই সে কি করে ফেলে, ভোগ ব্যয় করে ফেলে। এটা কি সম্ভব? না। মানুষ যে ইনকাম করে তার পুরোটাই সে ভোগ ব্যয় করে ফেলে, এটাও সম্ভব নয়। কিছু অংশ মানুষ কি করে, অবশ্যই কি করে, সঞ্চয় করে থাকে। মানুষ যে ইনকাম করে তার পুরোটাই সে কি করে না, কখনোই ভোগ করে ফেলে না। তো এখানে সেটা বলছে যে এখানে এই পয়েন্টটা হচ্ছে এমপিসি 1 বলতে বোঝায় দীর্ঘকালে একজন ব্যক্তি যা যে আয় করে তার সবই ভোগ ব্যয় করে ফেলে, কোনো সঞ্চয় করে না। তো এটাও কিন্তু হইতে পারে না বাস্তবিক অর্থে। মানুষ যে ইনকাম করে সেই ইনকামে সাধারণত একটা অংশ তারা কি করে, ভোগ ব্যয় করে, আর একটা অংশ সঞ্চয় করে, যার কারণে এমপিসির ভ্যালু 0 চেয়ে বড় হবে এবং এর চেয়ে কি হবে, 0 হবে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা আমরা বুঝি নাই, শুধু বাকিগুলো সবগুলো বুঝছি আশা করি। একটু বলো তো আমাকে, ক্লিয়ার কিনা?
ওকে, চলো আমরা এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে যে এমপিসি নিয়ে একটু কথা বলছে। কি বলছে? উন্নত দেশের ক্ষেত্রে এমপিসির ভ্যালু 0.2 হয়, এবং আবার কি বলছে যে এর কাছাকাছি হয়, মানে 0.2 এর কাছাকাছি হয়। আর অনুন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এমপিসির ভ্যালু 0.9 এর কাছাকাছি হয়। আমি যদি তোমাকে বলি যে কোন একটা দেশের যে মানুষের, কোন একটা দেশের মানুষের আর এমপিসির ভ্যালু, হ্যাঁ, কোন একটা দেশের মানুষের এমপিসির ভ্যালু মনে করো 0.2, এটা দ্বারা কি বোঝাবে? তার ইনকাম যদি ওয়াই যদি 100 টাকা হয়, তার সে ভোগ ব্যয় করে থাকে 20 টাকা, তাই তো? এটাই তো, ইনকাম 100 টাকা হলে তার ভোগ ব্যয় সে 20 টাকা করে। তো এটা বলছে এই জিনিসটা হয় উন্নত দেশের ক্ষেত্রে, তাদের যে ইনকাম হয় তার একটা ক্ষুদ্র অংশ বা ছোট অংশ তারা ভোগ ব্যয় হিসাবে ব্যয় করে। কেন? কারণ তাদের ইনকামটা অনেক হাই থাকে উন্নত দেশের ক্ষেত্রে। আবার আমি যদি বলি বাংলাদেশের মতো একটা দেশ, উন্নয়নশীল বা উন্নত দেশ, সেই দেশের এমপিসি যেটা আছে সেই এমপিসির ভ্যালুটা মনে করো 0.9 এর কাছাকাছি আসছে, 0.9। তো এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে তার ইনকাম যদি 100 টাকা হয়, তার সে 90 টাকা খরচ করে ফেলে, বাকি 10 টাকা করে সঞ্চয় করে। উন্নত দেশের ক্ষেত্রে মানুষ ভোগ কম করে, ভোগ ব্যয় তাদের কম হয় ইনকামের তুলনায়, সঞ্চয় বেশি করে আর কি, তাদের সঞ্চয় বেশি। এখানে ভোগ ব্যয় যদি 20 টাকা হয়, তাদের সঞ্চয় হবে 80 টাকা। আর আমাদের যদি এখানে ভোগ ব্যয় 100 টাকা যদি তার ইনকাম হয়, তাহলে এখানে হচ্ছে তারা যদি ভোগ ব্যয় 90 টাকা করে বাংলাদেশের মানুষ, তাহলে তারা সঞ্চয় করে কয় টাকা? 10 টাকা সঞ্চয় করে, বুঝছো? তো আমি যদি বলি যে উন্নত দেশের ক্ষেত্রে যে দেশের মানুষের ইনকাম বেশি, সে দেশের মানুষের ক্ষেত্রে তাদের এই এমপিসি ভ্যালুটা জিরোর কাছাকাছি, বা বলতে পারো 0.1 0.2 এরকম কাছাকাছি হয়। আর যেগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশ, সেগুলোর ক্ষেত্রে এমপিসি ভ্যালুটা কি হয়? 0.9 এর বা 1 এর কাছাকাছি হয়ে থাকে। তাহলে আমাদের পরীক্ষা যদি একটা বলে দেয় যে এমপিসি একটা দেশ, সে দেশের এমপিসি ভ্যালু 8 মনে করো, যদি বলে সে দেশটা কেমন দেশ, তাহলে বলতে পারি সেটা একটা উন্নয়নশীল বা অনুন্নত দেশ। আর যদি বলে এমপিসি ভ্যালু 3, তাহলে কোন দেশ? তাহলে বলবে সেটা হচ্ছে একটা উন্নত দেশ বলতে পারি। অথবা এমপিসি ভ্যালু 5 মনে করো, তাহলে বলতে পারি সেটা একটা মধ্যম আয়ের দেশ, যেখানে বেশি কি না, মানে বেশি উন্নত না, বেশি অনুন্নত না। ক্লিয়ার? তাহলে এমপিসি দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি একটা দেশ কেমন, তাদের অর্থনীতি কেমন, সেগুলো আমরা বুঝতে পারি। বুঝছো? যাদের ইজিনিস বই আপডেট নোট, না না না, আপডেট নোট দেওয়া হবে না, যে আগের নোট যেটা দেওয়া আছে ওইটাই দেওয়া হবে। কেমন? তো তোমাদের বইটা নিয়ে ফেলাটা বেটার। আমি বলবো তোমরা বইটা নিয়ে ফেলো, কারণ বইটা নিলে তো আমি তোমাদের ক্ষতি করতেছি। বই বই কিনলে তোমাদের কি ক্ষতি হবে? বলো আমাকে, ক্ষতি হবে? তোমাদের কাছে একটাও নাই, আগের এডিশনটাও নাই। নতুন এডিশনটা নিলে তো তোমার জন্য ভালো। তোমার জন্য খারাপ তেমন না, তোমার ভালোর জন্য আমি বলতেছি, নাকি আমি তোমার খারাপ জন্য বলতেছি যে তুমি এটা কিনলে তোমার খারাপ হয়ে যাবে, সো তোমাকে জোর করে কিনাচ্ছি বা টেকনিক্যালি কিনাচ্ছি, এরকম কিছু? তুমি প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা বই ঘেটে দেখো, এভাবে কোনো বইয়ে লেখা নাই। আমি তোমাকে লিখে দিতে পারবো। আমি যেভাবে এখানে লিখছি বা যেভাবে এখানে স্পষ্ট করে জিনিসগুলো কি আছে স্পষ্ট করে দেওয়া আছে, সেগুলো তুমি কোনো বইয়ে এরকম পাবা না। বিশেষ করে তুমি এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবা। এই চ্যাপ্টারটা পুরোটা পড়বা তো, এবং তোমার বই খুলবা, তোমার বই যেটা আছে আর কি, তোমার কাছে যেটা আছে সেটা খুলবা, খুলে তারপর তুমি আমার সাথে মিলাবা। আমি যা বলতেছি সেটার সাথে এখানে এটা পুরো পড়ে ফেলা আগে, এখন দেখিও না। এখন দেখলে তুমি বুঝতে পারবা, কারণ তোমাকে আমি পড়াই নাই। তুমি পড়ালে বুঝতে পারবা যে আসলে এখানে ডিফারেন্সটা কোথায় অন্য বইয়ের সাথে। কেমন? তো এইগুলো হচ্ছে তুমি এই বইটা ছাড়া অন্য বইতে পারবে না, এবং এগুলো পরীক্ষা আসবে, এভাবে আসবে, যেভাবে পড়াচ্ছি আমি সেভাবে আসবে। বুঝছো? যেমন এই যে দেখা একটা জিনিস, এই যে এখানে একটা চার্ট আছে, এটা হচ্ছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয়। তো এই চার্টটা তুমি কোনো বইতে পাবা না, এটা শুধু আমার বইতে আছে। এবং হচ্ছে এই যে চিত্রটা, এই চিত্রটা আছে, এই চিত্রটা বই পাবা, কিন্তু চিত্রটা কেমনে আসছে সেই জিনিসটা এই ছক থেকে আমরা দেখে দেখে আঁকবো। বুঝছো? কিন্তু তোমাদের বইতে শুধু চিত্রটা আছে, কিন্তু ছকটা নাই। তো ছকটা কেমনে হইছে সেগুলো, এগুলো কোনো বইতে কি নাই। যে হয়তো তোমাকে রেখাটা বলবে যে যে এস রেখাটা 0 থেকে ঊর্ধ্বগামী হয় এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে যায়, বলবে যে এরকম যে এস রেখাটা 0 থেকে ঊর্ধ্বগামী হয় এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এখন তুমি আসলে জানোই না যে কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে হয়, সেই জিনিসের ব্যাখ্যা কোনো বইতে নাই। বুঝছো? তো এগুলো হচ্ছে বিশেষত্ব এই বইয়ের। আরো কিছু আছে, যেমন তোমরা এই ফার্স্ট পেপারে বেশি পাবা, সেকেন্ড পেপার তুলনায় ফার্স্ট পেপারে যে টেকনিক গুলো পাবা, বা যে মানে
সহজ উপস্থাপন গুলো পাবা, সেগুলো অন্য বইতে পাবা না, সেজন্য বলছি, কিছু না। স্যার শুধু বললে তো হবে না, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। এখন আমি কি করতে পারি বলো, তুমি যদি বারোদার থেকে ইকোনমিক্স ফার্স্ট পেপারের একটা বই নাও, তাহলে তোমার মিনিমাম 400 টাকা তোমাকে পে করতে হবে। সেকেন্ড পেপার একটা নাও, তাহলে তোমাকে 400 টাকা পে করতে হবে। টোটাল যাবে 800 টাকা। কেমন? আমার একটা বইয়ের দাম হচ্ছে 420 টাকা, যেখানে ফার্স্ট পেপার একসাথে আসবে। এবং আবার তোমার এই দুটো কিনলে হবে না কিন্তু, তোমাকে একটা টেস্ট পেপার কিনতে হবে, সাপ্লিমেন্ট কিনতে হবে, সেখানে তোমার আরো যাবে 300 টাকা। বুঝছো? তাহলে টোটাল গেল কয় টাকা? 800 আর 300 কত টাকা? 1100 টাকা গেল, তাই না? এই, ঠিক আছে। আবার তুমি যদি ইজি ইংলিশ কিনো, তাহলে সেক্ষেত্রে তোমার 420 টাকা, এটা দিয়ে তুমি তোমার ফার্স্ট সেমেস্টার দুইটা কভার হবে, এমসিকিউ সিকিউ দুইটাই কভার হবে, তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কভার হবে, সবই কভার হবে। এখন আমি কি করতে পারি তোমার জন্য বলো, আর কি করা যেতে পারে তোমাদের জন্য? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে এটুকু রাখি, কারণ তোমরা বুঝবা না। আমরা তাহলে নেক্সট ক্লাসে, আমরা আজকে পড়েছি কোনটা, আমরা আজকে সি সম্পর্কে পড়েছি, সেখানে আর কিছু কাজ আছে। আমরা যদিও সি জাস্ট কি করেছি, বেসিকটা পড়েছি, এই যে এইটুকু পড়েছি আমরা। তো নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে চিত্র আঁকবো, এই যে সি নিয়ে ভোগ অপেক্ষক, যেটা যেটা আমরা বলছি দীর্ঘকাল স্বল্পকাল ভোগ অপেক্ষক, সেগুলো থেকে আমরা চিত্র অঙ্কন করবো। বুঝছো? এই কাজটা আমরা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।